সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, হেমন্ত টিভির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দুর্নীতিতে ভরে গেছে আমাদের এই বাংলাদেশ। উত্তরবঙ্গের একটি স্কুল বিষয়ে হেমন্ত টিভিতে দেখবেন আজকে দুর্নীতি বিষয়ে একটি প্রতিবেদন। সেখানে রয়েছিল আমাদের হেমন্ত টেলিভিশনের শেখ তিতুমির। সেই উত্তরবঙ্গের পীরগাছার একটি স্কুলের দুর্নীতির বিষয়ে আজ দেখবেন একটি প্রতিবেদন। তবে যাবার আগে আমি একটি কথা বলে দিতে চাই, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এই সমস্ত দুর্নীতির চিত্র কিভাবে আমরা বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছে দেব এবং প্রতিবাদ করব। দর্শক, তো ভালো থাকবেন আপনারা। আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। আমি বিদ্যুৎ আহমেদ মিয়া। ভালো থাকুন আপনারা, ভালো থাকুন বাংলাদেশ। শুভকামনা অনেক অনেক। আপনারা জানেন বরাবরের মতোই, তো যাক এখানে কিছু বলার নাই। আচ্ছা, আপনি এখন এই প্রতারকের বিরুদ্ধে বা এই প্রতারকের বিষয়ে আপনি মাননীয় দর্শক, আমরা বরাবরের মতো আপনারা দেখছেন যে কিছু প্রতিবেদন আমরা যে বাণীকুণ্ডা উচ্চ বিদ্যালয়ের যে রফিকুল ইসলাম শিক্ষক, প্রধান শিক্ষক এবং তার ম্যানেজিং কমিটি, বর্তমান কমিটি বা আগের কমিটি মিলিয়েছে যে দুর্নীতি এবং অর্থ লুপাট বিভিন্ন প্রতিষ্ঠানটাকে ঘিরে বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদের সাথে প্রতারণা করে। সেই প্রতারণার কিছু ফল আমরা গ্রামগঞ্জে ঘুরে ভুক্তভোগীদের বাসায় যে তাদের পরিবারের পরিস্থিতি দেখতেছি এবং তারা কতটুকু নিরীহ, কতটুকু কষ্টে আছেন সেই বিষয়গুলো আমরা দেখছি। তো একজন ভুক্তভোগী আমরা তার কাছে এসেছি, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ৯৯ সনে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ধর্ম বিষয়ক শিক্ষক হিসেবে। তো তার সাথেও ঠিক এই একই রকম প্রতারণা এই প্রধান শিক্ষক করেছে। আপনার নাম কি? আমার মুকসিদুল আলম। আচ্া, আপনি যে কত সালে নিয়োগ দেয়? 1999 সালে। 1999 সালে। আচ্ছা, আপনার সাথে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, উনি আমার বাসায় এসে চাকরির ছলনা দিয়ে আমার কাছে মোটা অঙ্কের একটা টাকা চায়। তো যাক, আমি চাকরির আশায় যাই তাকে একটা বড় ধরনের একটা টিকিট, মানে 1,00,000 1,50,000 টাকা আমি তাকে প্রদান। 99 সন? হ্যাঁ, অনেক টাকা। 99 সালে 1,50,000 টাকা তাকে প্রদান। জমি বিক্রি? হ্যাঁ, জমি বিক্রি করে। এমন তো অবস্থায় যাই হোক, কিছুদিন চাকরি করার পর উনি আমার সাথে বিভিন্ন ধরনের মানে আচরণ শুরু করে দেন, খারাপ আচরণ। যে আচরণগুলো নিয়ে ওখানে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। এমন আচরণ। তো আজ এত টাকা চাই, কাল এত টাকা চাই, পরশু এত টাকা চাই, এইভাবে মানে আমার চাপের মধ্যে দিল। তো যাক, তারপরে টাকা দিই, এইভাবে টাকা দিই, দিতে গিয়ে এমন সময় শুনি যে আমার যে মৌলভী টিচার হিসেবে আমার যোগদান বা নিয়োগ দিচ্ছে, এই যোগদান নিয়োগ দেখি যে অন্যের কাছেও ফির টাকা নিচ্ছে, একই রকম আর এক মৌলভী দিচ্ছে। যাই হোক, এমন তো অবস্থায় দেখি উনি আমার সাথে এমন আচরণ করলো, সেই আচরণ নয় আর আমি সেখানে টেকতে পারলাম। পরে যাই হোক, এই টাকাটা যখন চাইতে চাই তখন বিভিন্নভাবে আমার হুমকি ধামকি দেয়। বিভিন্ন ধরনের। ম্যানেজিং কমিটির কাছেও কাছে গেলাম, ওই একই সূত্র। প্রধান শিক্ষকের পাশেই তারা, প্রধান শিক্ষকের কাছেই গিয়ে তারা সমর্থন দেয় প্রধান শিক্ষকের কথাটা। তো এমন তো অবস্থায় আমি নিরুপায় হয়ে চাকরির থেকে আলাদা হয়ে পরে আমি আইনি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে এর দুর্নীতির অভিযোগ দিয়েছিলাম ওই সময়ে। কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। এই পর্যন্ত আছে? হ্যাঁ, এই পর্যন্ত আছে। তো যেহেতু আপনার মাধ্যমে আমি চাচ্ছি যে এই দুর্নীতিবাজের সুষ্ঠু একটা বিচার আমি চাচ্ছি, স্বয়ং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা দায়িত্বশীল আছে,
তাদের কাছে আমি সুস্থ একটা বিচার চাই। আপনি এখন কি করতেছেন? আপনার সাথে তো এরকম আমি তো- প্রতারণা করবেন, হ্যাঁ যেটা আপনি বসত বিটা বিক্রি করে দিলেন। হ্যাঁ, আপনার মনে হয় চাষাবাদের জমিও আমার মনে হয় এখন নাই। আমার বর্তমান মানে জমা জমি লাইন বলতেই চলে। এখন স্ত্রী পুত্র পরিজন নিয়ে আমি খুবই একটা কষ্টের মধ্যেই আছি, দিন যাপন করতেছি। এখনো উনি আপনার সাথে কোনো না, না, যোগাযোগের না, জন্য না। কখনো- আপনি আপনার বিষয় তো আমরা সবকিছু দেখলাম। যতটুকু দেখলাম যে আসলে এই শিক্ষক একজন মারাত্মক সন্ত্রাসীমূলক মানে আচরণ আপনাদের সাথে করে, বা যে কাজগুলো উনি করেছে এটা একটা দুর্নীতি পর্যায়ে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কাগজপত্র তো আমরা সব পাইলাম, এখন আপনি এই বিষয়ে আপনি তার কি ধরনের শাস্তি চান? আপনি কি চান এখন? ওনার সর্বোচ্চ শাস্তি আইনগতভাবে যা হয়, যে আমাদেরকে শিক্ষক এবং কর্মচারীদের আমাদের যে লাঞ্ছনা ভোগ করাইতেছে, বা কারো কারো হয়তো মনে করেন যে স্কিল উচ্চতর স্কিল পাওয়া কথা আছে, তারা পাচ্ছে না, প্রতি মাসে তাদেরকে চাঁদা দিতে হয়। তারপরে অন্য অন্য অজগবি এক মনে করেন হঠাৎ করে কবিতা দেওয়া, প্রত্যেকটা শিক্ষককে 500 টাকা করে দিতে হবে, এই ধরনের একজন কথাবার্তা বলে। যে যেভাবে হোক আইনগতভাবে আমি চাচ্ছি যে আমাদের যে জালিয়াতি করছে, জালিয়াতির যে উচ্চতার যে শাস্তি হয়, সেই শাস্তিতে আমরা চাই। আচ্ছা, উনি যে আপনার এতদিন ধরে বিল দেয় না, আপনার সংসার কিভাবে চলে? আমার সংসার দিনমজুর কাজ করি, হয়তো ঢাকায় যায় রিক্সা চালাই, গ্রামে হয়তো মনে করেন যে মানুষে একটু খারাপ মনে করে, আমি ঢাকায় যাই রিক্সা চালাই এই জীবন নির্বাহ করি। বৃদ্ধ মা আমার আছে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদেরকে খুব কষ্টের উপরে আমাকে চলা লাগতেছে। যে এইরকম প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমার এই টেনশন ভোগ করা লাগে। আমার এই অবস্থায় আমার দিনপথ যায় না, আমার পয়সা নাই, হয়তো মনে করেন যে খাইতে পারি না, বউ বাচ্চাকে খরচ দিতে পারি না, তারপরে আমার স্ত্রীকে ভালোভাবে আমি ভালো কাপড় চোপড় দিতে পারি না, খুব অসহায়ের মাধ্যমে আছে। ঠিক আছে, আপনার বিষয়ে আপনি আমাদের কাছে তো একটা অভিযোগও করেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সরজমিনে এসে দেখলাম। জি। আমরা এই দুর্নীতিবাজের বিরুদ্ধে যথেষ্টভাবে আমরা সাংবাদিক যারা আছি ঐক্যবদ্ধ হয়ে, এবং মন্ত্রণালয় পর্যায়ে আপনাদের শিক্ষা মন্ত্রণালয়, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করার জন্য উনি জিরো টলারেন্স, উনি অনেক এই বিষয়গুলো নিয়ে দেখতেছেন, এবং আমাদের যিনি শিক্ষামন্ত্রী মহোদয় আছেন হয়তো আসলে তাদের অবধি কখনো যায় না, তবে আমরা আপনাদেরকে দোয়া করি যে আপনাদের এই ঝামেলাগুলো যেন আমরা অতি সম্ভবভাবে পৌঁছায় দিতে পারি তাদের কাছে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন, এই যে দুর্নীতিবাজকে যারা দুর্নীতি করতে না পারে সেই ব্যবস্থাই যেন উনি এ ব্যাপারে করে। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসতে পারেন। দর্শক, কামন্ডিকুণ্ডা উচ্চ বিদ্যালয় পীরগাছা রংপুরের যে প্রধান শিক্ষক যে অনিয়ম স্বেচ্ছাচারিতা অর্থ আত্মসাতে লিপ্ত, তার আপনারা তো প্রথম প্রতিবেদনে দেখেছেন যে আমরা একজন ভুক্তভোগীকে আমরা আপনাদের সামনে আনতে পেরেছিলাম। তো এখানে যিনি আছেন উনিও একজন ভুক্তভোগী মারাত্মকভাবে, এবং অনেক মানবাধিকভাবে উনি জীবনযাপন করতেছেন। তো যাই হোক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খালেদ হোসেন, গ্রামীণ উচ্চ বিদ্যালয় পীরগাছা রংপুর। আমি 2000 সালে 4/10/2000 সালে আমি নিয়োগপ্রাপ্ত হই। আমি তখন থেকে বিল নিয়ে আসতেছি। তো আমাদের হেড স্যার যখন আমাদের বিল পছন্দ করে ওই বিলকে যখন ব্যাংকে সাবমিট করার পর 5,000 টাকা তখন করলো, তখন উনি 2,500 টাকা বা 3,000 টাকা চায়। তখন আমরা ওই 2,500-3,000 টাকা দিয়ে আমার বিলটা দিই। এরকম উনি সবসময় প্রতি বছরে এরকম প্রতি মাসে মানে 2 শিক্ষক কর্মচারী এরকম করতে হয়। তো এক পর্যায়ে আমাদের সব শিক্ষক কর্মচারীদের ব্যাংকে সোনালী ব্যাংকে কনজিউমার একটা লোন হয়। আচ্ছা, সেই লোন বাবদ আমরা লোন যদি করি, সেই লোন শিটে অর্থাৎ প্রধান শিক্ষককে প্রত্যয়ন করতে হয়।
প্রত্যয়ন করলে উনি 10,000 টাকা চান। উনি স্বাক্ষর দিলে কয় আমার স্বাক্ষর দাম 10,000 টাকা। 10,000 টাকা দিলে আপনারা লোন পাবেন বা আমি স্বাক্ষর করবো। তো এমন তো অবস্থা আমি 2018 সালে সোনালী ব্যাংক পীরগাছা শাখা লোন করার জন্য আসি এবং ওখান থেকে ফর্ম উঠে হেড স্যারের কাছে গেলে হেড স্যার 10,000 টাকা দিতে হবে। তো আমি কিছু না বলে তখন হেড স্যারের কাছে স্বাক্ষরটা নেই। পরে আমাকে হেড স্যার বলে আর টাকা তুলে নিয়েছে, আমাকে 10,000 টাকা দিতে হবে। তারপর আমি স্বাক্ষর নিয়ে টাকা ব্যাংকে যখন লোন উঠাইলাম তখন উনি আমার কাছে 10,000 টাকা দাবি করেন। তো আমি যখন 5,000 টাকা দিতে গেলাম উনি 5,000 টাকা নিচ্ছেন না, আরও 5,000 টাকা নেবেন। তো 5,000 টাকা না নিয়ে আমাকে টাকা পয়সা ফেরত দিয়েছে। তো আমি দেখি নেব। তো আমি কিছু না বলে আমি চলে আসলাম। তো ঠিক 2 মাস 3 মাস পরে দেখি এপ্রিল 2018 সালের মাসের আমার বিল কত করলেন উনি 11,000 টাকা। 17,500 টাকার বিলের মধ্যে উনি 11,000 টাকা বিল করতে হবে, আর আমি বাকি টাকা ব্যাংক থেকে তুললাম। এ নিয়ে আমি বিভিন্ন দপ্তর অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, টিওএ স্যার, জেলা শিক্ষা অফিসে আবেদন করি। অভিযোগ দিই যে আমার 11,000 টাকা বিল করতে চলেছে। আর 27/5/2018 সালে আমি এই আবেদনটা করি, অভিযোগ করি। পরে এর প্রেক্ষিতে তদন্ত হয়েছে, কিন্তু তদন্ত রিপোর্টটা আজ পর্যন্ত আমাকে দেওয়া হয়নি, বা ওই বিলটা আমি আজ পর্যন্ত পাইনি। তদন্ত রিপোর্টটা কি আপনার পক্ষে আসছে? তদন্ত রিপোর্টও আমার দেওয়া হয়নি। অথচ সব শিক্ষকরা সাক্ষী দিয়েছে, সব লিখিত বক্তব্য দিয়েছে যে শিক্ষকরা যে হ্যাঁ উনি ঠিকভাবে স্কুল আসছিল, ঠিকভাবে ক্লাস করছে। আচ্ছা, ওই বিলের কাগজটা আপনার কাছে আছে যে আপনাকে কম দেওয়া হয়েছে? জি আছে। ওইটা একটু আমাকে দিবেন। আচ্ছা, ঠিক আছে। দেখে আমি এই কাগজগুলো নিয়ে এসি। 2018 এপ্রিল মাসে আমার 11,000 টাকা বিল প্রত্যয় করে বিলটা ব্যাংকে সাবমিট করে, আর থাকে বাকি 5,500 টাকা আমি ব্যাংকে তুলি, ব্যাংক থেকে উঠে। ওই মাসটা ছিল রমজান মাস। আমি খুব কষ্ট করে রমজান মাসটা পার করছি। আমি শিক্ষা অফিসারের কাছে, জেলা শিক্ষা অফিসারের কাছে বারংবার গেছি, স্যার আমার 11,000 টাকা বিল যে দরখাস্তগুলো করছিলেন আছে আপনার? হ্যাঁ স্যার, সব আছে স্যার। একটু দেন। এই স্যার রিসিভ কপি গেলে আমি জেলা শিক্ষা অফিসার স্যার, জেলা প্রশাসক স্যার, আমি উপজেলা নির্বাহী স্যার, সব আমি অভিযোগগুলো করছিলাম। অর্থাৎ 27/5/2018 সালে। আচ্ছা, আমার বিল দেওয়া হয়নি। আমার এমপি সেটা বিল আসে, আর উনি 11,000 কর্তন করে, বাকি 5,000 আমি উঠেই সেই বিলটা কাগজ হচ্ছে। সেই বিলটা কাগজের বিল। আচ্ছা, ঠিক আছে। এমপি শিটে বিল আসে আমার 16,500 টাকা। এই যে এমপি শিট না, 16,500। আপনার নিয়োগ পেপার যেটা হয়েছিল এই কাগজপত্রগুলো কি আপনার কাছে আছে? হ্যাঁ, নিয়োগ পেপার আচ্ছা। এই যে নিয়োগ যোগদান। আচ্ছা, এরপরে আপনার সাথে আর কি কোনো তারপরে বা কোনোভাবে নির্যাতন আপনাকে করেছে কিনা? তারপর আমি তো মানে স্কুল যাই আসি, টিচারের সাথে কথা বলি, স্কুল সুন্দরভাবে চলছে। তো হঠাৎ ওই অর্থাৎ ম্যানেজিং কমিটির একজন সদস্য আমিরুল ইসলাম আমাকে প্রলোভন দেখিয়ে বলল যে ভাই তোমার জামাই হন, তো তোমরা কিছু টাকা দেওয়া, তোমার টাইম স্কুলটা করা হবে। আমি যে না, আমি দেবো না, 1.5 লক্ষ টাকা চাইছে, এটা হবে না করা। তো তোমার কিছু টাকা দাও, আমি কাজ করি, পরে টাকা দেবো। তো ওই মধ্যে ছিল ব্রাহ্মণীকুণ্ডা বাজারে একজন মহৎ ব্যক্তি রেজাউল ইসলাম রেজা, উনি রহিম সরকারের ছেলে, ওনার ঘরেই আলোচনাটা হয়। উনি বলল ঠিক আছে ছোট ভাই, তুমি এটা নেও। ভাইজান আপনি যখন বলছেন ঠিক আছে আমি নেব। তো পরের দিন সকালে আবার আমি ওই ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম হেড স্যারকে ডাকলেন,
আমাকে ফোন করে ডাকলেন, ডেকে চার দোকানে বসালেন। বসে ওখানে একটা উনি আলোচনা করলেন, স্যার ওখানে 1,50,000 টাকাই লাগবে। তো আমি কইল যে ঠিক আছে, আমি 40,000 টাকা নিয়ে দিই, তোমরা কাজ করো আর বাকিটা পরে। পরে স্যার মানলেন যে ঠিক আছে 40,000 টাকা দেয়। পরে আমি 12/8/2020 তারিখে এসে স্যারের হাতে ওই আমিনুল সহ কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ এবং 20,000 টাকা দেয়। ওই দিনে আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল এবং হেড স্যারের বাসা, তার পরিবার এবং তার ছেলেমেয়েরাও ছিল, তারা সবাই দেখছে। এবং এই 20,000 টাকার মধ্যে আমি 4,000 টাকা বিকাশ করি আর বাকি 16,000 টাকা হাতাহাতি দিই। এই 20,000 টাকা নেওয়ার পর আমার আজ পর্যন্ত টাইম স্পেন্ড করে না। উনি উপরন্ত আরও 1,30,000 টাকা চাচ্ছেন বারবার। ফোন দিলে পরে ওই টাকাটা কই, আমার কাছে আছে, কন্ট্যাক্ট আছে, আমার রেকর্ডিং আছে না? আচ্ছা, তারপরে আর কোনো বিষয় আপনার সাথে ওনার সাথে ঝামেলা? আমরা যদি আমরা এই উচ্চতা স্কেলটা পাইতাম 2018 সালে আসি আমাদের, অর্থাৎ উচ্চতার স্কেল প্রাপ্ত হই আমি, আমাদের বয়স্ক প্রাপ্ত 10 বছর পূর্ণ হয়। আমরা ওই সাল থেকে আমরা উচ্চতার স্কেল পাই এবং প্রতি মাসে আমরা 6,000 টাকা বৃদ্ধি পাইতো। ওই 6,000 টাকা আমরা যদি বৃদ্ধি পাইতো আমাদের সংসারটা আরও একটু সচ্ছলতা আসতো, ছেলেমেয়ে লেখাপড়া একটু ভালো হইতো, কিন্তু 6,000 টাকা আমরা কম পাচ্ছি। আচ্ছা, উনি এই বিষয় নিয়ে যে দুর্নীতিগুলো যে করে আসতেছেন, হ্যাঁ, এই প্রসঙ্গে আপনি এই অভিযোগ ছাড়া আপনি কি কোনোখানে অভিযোগ করেছেন? আমি ব্রাহ্মণীকুণ্ডা বাজারে প্রত্যেকটা লোককে বলছি আমার 20,000 টাকা নিল, কিছু কাজ করলো না। ওই রহিম সরকারের ছেলে রেজা ভাইজানকে কতবার বলছি, রেজা ভাইজান আমার ভাইয়া দাঁড়াতো, আমি একটু ব্যবস্থা নিচ্ছি কতবার, বারংবার বলছি। তারপর ঠিক আছে ব্যবস্থা নিচ্ছি। শুধু রেজা ভাইজানে নয়, বেশ কমপক্ষে 100 জন লোক হবে ব্রাহ্মণীকুণ্ডা বাজারে বলছি এবং কমিটির বেশ কিছু জনকে বলছি এবং মহৎ ব্যক্তিকে বলছি। আচ্ছা, আপনারা বললেন যে কতগুলো শিক্ষকের সাথে যে এরকম ধরনের দুর্নীতি উনি করে আসছে, হ্যাঁ, আপনারা যখন এলাকার বিভিন্ন আইন প্রশাসনের কাছে যে গেছেন, জনপ্রতিনিধির কাছে গেছেন, তাদের কাছে যাওয়ার পরে তারা বারবার আপনাদেরকে মানে কোনো সমাধান করতে পারতেছে না। আমি এরপরে আপনি কি করছেন? জেলা শিক্ষা অফিসারের কাছে গিয়ে বলছি, স্যার আমার 20,000 টাকা নিল টাইম স্পেন্ড করার জন্য। টাকা কেন? ওটা তো 1 টাকাও লাগবে না, আমি টাকা ছাড়া কিছুই বোঝেন না, টাকাই তুলে নেবে। না পার করবে, যান পার করবে, কিন্তু এখানে যদি কোনো পার করে না। আবার জেলা শিক্ষা অফিসারের কাছে না দিলে আমি কী করবো? ওনার কমিটি, ওনার পকেট কমিটি, ওনার সারা নাকি সমন দিয়েছে কমিটি, উনি যেটা করবে সেইটা। এখন আমার তো করার কিছু নেই। জেলা শিক্ষা অফিসার এই কথা বলে, আমার এখানে কিচ্ছু করার নেই, কোনো কিছুই করতে পারবো না। শালা যে আপনার স্কুল সভাপতি, উনি কতদিন ধরে আছেন? উনি প্রায় 15 বছর ধরে আছেন। আমি স্কুল মানে নিয়োগ হয়েছি থাকি দেখি উনি কমিটি সভাপতি দেখতেছি, অথচ একটা দিন স্কুলে ওনার দেখি একদিন গিয়েছিলেন এই বিষয়ে বলার জন্য? ওনার কতবার বলছি, ফোনে বলছি, বাজারে বলছি, স্কুলে বলছি। মিটিং করতে আসে না, এমনিতে আসে, মাঝে মধ্যে আসে, বাজারেও আসে, তাতেও বলছি যে মামা আমার স্কেলটা ঠিক আছে করে দেবো, টাকা দিয়ে গেছি। তা আমি কই টাকা কেন মামা, আমি কিছু দেবো না, টাকা লাগবে, টাকা ছাড়া হয় কাজ। উনিও টাকার কথা বলে। আচ্ছা, তো আপনারা কি মন্ত্রণালয় পর্যায়ে আর এই বিষয় নিয়ে কি কোনো আমরা নিয়েছিলেন সবাই? হ্যাঁ স্যার বলতেছি, আমরা এরকম 4 জন শিক্ষক, আমি মোহাম্মদ ফারিদ হোসেন, মশিউর মৌলানা, শফিকুল ইসলাম এবং রোকেয়া খাতুন, আমরা এরকম 4 জন শিক্ষক এই টাইম স্কেলটা বা উচ্চতার গ্রেডটা পাইলে, উচ্চতার গ্রেডটা পাইলে আমরা 6,000 টাকা প্রতি মাসে বৃদ্ধি পাইতাম। তো তাছাড়া উনি এই করোনা কালে শুরু হয়ে উনি প্রতি মাসে আমাদের কাছে 200, 400, 500 করে টাকা করে নিচ্ছে এবং বিলে স্বাক্ষর নিচ্ছে। যদি কেউ টাকা না দেয় তাহলে তার বিল স্বাক্ষর করতে দেবে না এবং তার ওই বিলটা কাটিয়ে ব্যাংকে জমা করবে, টাকা বিলে দেবে না। তাহলে এই জন্য ভয়ে সবাই 500 করে টাকায় তাকে প্রতি মাসে দিয়ে আসতেছে। আমি এবার মানে অর্থাৎ যাকে নির্দেশ দেওয়া আছে অফিস সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন, তার রেকর্ডিং কিন্তু আমার কাছে আছে। তাকে যে আমরা টাকা দেয় এবং কেন টাকা চাইলেও তার রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং দেখাতে পারবো। তো আমরা এবার 500 টাকা দিয়ে আসতেছি, না দিলে যে আমাদের বিল দেবে না। তো
খুব মানে আর সহ্য করতে না পেরে আমরা প্রথম মাননীয় সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বিএসকেএস কেন্দ্রীয় কমিটি ঢাকা বরাবর আমরা একটা আবেদন করি, ওখানে একটা আবেদন করি। তারপর আমরা আবেদন করি তারপরে কোথায় আবেদন করেন? তারপর আবেদন করি বরাবর মাননীয় যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা আবেদন করি। আমরা এই চারজন ভুক্তভোগী, আমি ফারুক হোসেন, মুসলিম মৌলানা এবং আমজাদ আলী, আমিনুল ইসলাম, এই চার। আর এইভাবে আমরা তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে দেখলাম পেপার পত্রিকায় লেখালেখি করছে। জি স্যার। কোন কোন পেপারে আপনাদের নিয়ে এই বিষয়গুলো আসছে? স্যার জাতীয় পত্রিকা দৈনিক পুনরুত্থানে 15/6/2021 প্রচারিত হয়, দৈনিক পুনরুত্থান পত্রিকা, জাতীয় পত্রিকা। আর কোনটাই আসে? স্যার তারপর 16 তারিখে জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে প্রকাশিত হয়। আমরা যে আবেদন করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমরা আবেদনে কী লিখলাম সেই সম্পর্কে ওখানে বিস্তারিত লেখা হয়। আচ্ছা। আর তাছাড়া অনলাইন পত্রিকা, জাতীয় অনলাইন পত্রিকা, অগ্রযাত্রা, অপরাধ বিভিন্ন পত্রিকা আছে, অনলাইনে আসে। আসে। দর্শক, ভুক্তভোগী অনেকদিন ধরে তারা শুনলেন আপনারা যে তারা ভুগতেছিলেন, তো সেক্ষেত্রে তারা যখন তার সাথে না পারে তখন তারা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটি সভাপতি বরাবর লিখিত অভিযোগ করে যে আমরা ভুক্তভোগী, আমরা এইভাবে বিপদে আছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন। সেক্ষেত্রে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার তরফে আমরা একটা ঘটনার পরিদর্শনে আসছি। আমরা এখানে এসে শুধু এই বিষয় না, আমরা জানতে পেরেছি এই প্রধান শিক্ষক তিনি দীর্ঘদিন ধরে এরকম চাঁদাবাজি, এরকম অর্থ আত্মসাৎ শিক্ষক কর্মচারীকে এসে নির্যাতিত, নিপীড়িত করে আসতেছে। এখন শুধু তাই নয়, সে এই ছাড়াও 30 থেকে 40 জন শিক্ষক নিয়োগ দিয়েছেন, তাদের কাছ থেকেও টাকা নিয়েছেন। আমরা ধীরে ধীরে আপনাদেরকে সেখানেও নিয়ে যাব, ইনশাল্লাহ, পাশে থাকবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সে একটা অভিযোগও করেছেন তারা, সেই বিষয় নিয়ে আমরা সেটাও পেয়েছি, সেই কপিটাও পেয়েছি, এবং দৈনিক আলোকিত সকালে যে নিউজটা হয়েছিলেন সেই নিউজটা তো আমরা পেয়েছি যে তার এই চাঁদাবাজি বিষয় নিয়ে কথাবার্তা। হ্যাঁ, তারপরে পুনরুত্থান সহ আরো কয়েকটাতে পেয়েছি আমরা। তো সব বিষয় মিলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, আপনারাও বুঝতেছেন যে উনি একজন মহৎ চাঁদাবাজ, অর্থ আত্মসাৎ, একজন দুর্নীতিবাজ। তো আমরা ধীরে ধীরে আপনাদের কাছে সেই বিষয়গুলো নিয়ে আসবো। ধন্যবাদ। দর্শক, আমরা যে শিক্ষকের বিষয় নিয়ে বরাবর আপনাদের কাছে আসতেছি, সেই শিক্ষক রফিকুল ইসলাম, বনিকুণ্ডা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের যে দুর্নীতি বা অর্থ আত্মসাতের ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে, যে অভিযোগগুলো আমাদের কাছে পরপরভাবে অভিযোগ করে আসতেছেন, তো তার মধ্যে ইনি একজন ভুক্তভোগী। আপনার নাম কি? আমার নাম আমিনুল ইসলাম। আপনি কি দায়িত্বে আছেন? আমি ওখানে কর্মচারী, দপ্তরি পোস্টে আছি। দপ্তরি পোস্টে আছি। কত সালে নিয়োগ হয় আপনার? 4 সালে আমরা 2004 সালে। 2004 সালে। আচ্ছা, আপনার সাথে যে এই শিক্ষক, প্রধান শিক্ষক যে দুর্নীতির বিষয়ে বলেছে, মানে আপনাদের সাথে যে হয়রানি, মিথ্যা হয়রানি বা মিথ্যাভাবেই, আপনি সেই বিষয়ে কিছু বলেন? আমি 4 সালে আমার এমপিভুক্ত হয়। 4 সালের পর থেকে আমরা 13 সাল পর্যন্ত একই ডেট অফ বার্থ দিয়ে বিল খাই। আচ্ছা, নতুন ভাতা খাই। কিন্তু 14 সালে আসিয়া উনি আমার ডেট অফ বার্থ চেঞ্জ করেন। আচ্ছা, চেঞ্জ করার পরে আমি বলছিলাম, স্যার এটা আমাদের চেঞ্জ করলেন, এটা ঠিক করে দেন। তারপরে একটা প্রিন্ট মিস্টেকের কথা বলছে, প্রিন্ট মিস্টেক হয়েছে। যাই হোক, আমরা কিছুদিন পরে বিভিন্ন দপ্তরে তদন্ত চাই। আচ্ছা, আমাদের জন্ম তারিখের ব্যাপারে। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা অফিস, তারপর জেলা শিক্ষা অফিস, তোমার ডিসি বরাবর, এখানে আমরা আমাদের এই রহস্যজনক ঘটনাটা তাদের তুলে ধরি। এনারা মানে তদন্ত করে,
তদন্তপূর্ব আমাদের এই দুইজনের কাগজপাতি সব আছে। আমরা একাডেমিক স্যারের কাছ থেকে একটা আমরা প্রতিবেদন পাই। তারপর এটা আপনাদের পক্ষে আছে নাকি? জি, পক্ষে আমাদের কাগজগুলো আছে, আমাকে একটু দিবেন। কাগজ আছে। তারপর যে আমরা নির্বাহী স্যার হ্যাঁ হ্যাঁ উনি একটা আমাদের তদন্ত দিয়েছে, রিপোর্ট দিয়েছে, ওইটা আছে। তারপর আমাদের জন্ম সনদের ব্যাপারে চেয়ারম্যান কর্তৃক ব্যাপারগুলো আমাকে একটু, হ্যাঁ, প্রতিবেদন আছে। জি তারপর স্কুল কর্তৃক তদন্তর প্রতিবেদন আছে। আমরা বিভিন্ন দপ্তরে যে প্রতিবেদনগুলো পাই আমরা কাগজপত্র সংরক্ষণ করে দেওয়া হবে। আর উনি উনি যে এই সমস্ত কাজ করছে, আমরা ওনার ম্যানেজিং কমিটির কাছে গেছিলাম, কথা বলছি, তারা কোনো সাড়া দেয় না আমাদের, বলে যে আমরা কিছু করতে পারবো না, প্রধান শিক্ষকের নিকট যাও। আমরা এইভাবে অনেক জায়গায় দরবার করছি, কোনো ফায়দা পাই নেই। জেলা শিক্ষা অফিস উনি যে আপনি আমজাদ ভাই যেমন বলেছিল আপনাদের চতুর্থ শ্রেণী কর্মচারী, তিনি বলেছিল যে আপনার আর তার নাকি একই সমস্যা, উনি এই সমস্যাটা করেছে। জি স্যার, সেই ব্যাপারটা নিয়ে তো উপজেলা শিক্ষা অফিসার এটা তো একটা তদন্ত আপনাদেরকে দিয়েছে, সেটা তো বড়বড়ই হয়ে আসছে। জি তো আমজাদ ভাইয়ের সাথেই কি আপনার কাগজটা একই সাথে একই সঙ্গে আছে, এক করা আছে, হাইকোর্টের রিটটাও একখানেই ছিল। ঠিক আছে, এটাই সেই পেপার না? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনার নিয়োগ পেপারটা একটু আমাকে দেন। নিয়োগ ওইখানে আছে। উপরে কাজ খুব মানে আর সহ্য করতে না পেরে আমরা প্রথম মাননীয় সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বিএসকেএস কেন্দ্রীয় কমিটি ঢাকা বরাবর আমরা একটা আবেদন করি, ওখানে একটা আবেদন করি। তারপর আমরা আবেদন করি আবেদন আচ্ছা তারপরে কোথায় আবেদন করেন? তারপর আবেদন করি বরাবর মাননীয় যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা আবেদন করি। আমরা এই চারজন ভুক্তভোগী, আমি ফারুক হোসেন, মুসলিম মৌলানা এবং আমজাদ আলী, আমিনুল ইসলাম, এই চারজন। আর এইভাবে আমরা তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে দেখলাম পেপার পত্রিকায় লেখালেখি করছে। জি স্যার। কোন কোন পেপারে আপনাদের নিয়ে এই বিষয়গুলো আসছে? স্যার জাতীয় পত্রিকা দৈনিক পুনরুত্থানে 15/6/2021 প্রচারিত হয়। দৈনিক পুনরুত্থান পত্রিকা, জাতীয় পত্রিকা। আর কোনটায় আসে? স্যার তারপর 16 তারিখে জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে প্রকাশিত হয়। আমরা যে আবেদন করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা আবেদনে কী লিখলাম এই সম্পর্কে ওখানে বিস্তারিত লেখা হয়। আচ্ছা। আর তাছাড়া অনলাইন পত্রিকা, জাতীয় অনলাইন পত্রিকা, অগ্রযাত্রা, অপরাধ বিভিন্ন পত্রিকাতে আছে, অনলাইনে আসে। অনলাইনে আসে। দর্শক, ভুক্তভোগী অনেকদিন ধরে তারা শুনলেন আপনারা যে তারা ভুগতেছিলেন। তো সেক্ষেত্রে তারা যখন তার সাথে না পারে তখন তারা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটি সভাপতি বরাবর লিখিত অভিযোগ করে যে আমরা ভুক্তভোগী, আমরা এইভাবে বিপদে আছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন। সেক্ষেত্রে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার তরফে আমরা একটা ঘটনার পরিদর্শনে আসছি। আমরা এখানে এসে শুধু এই বিষয় না, আমরা জানতে পেরেছি এই প্রধান শিক্ষক তিনি দীর্ঘদিন ধরে এরকম চাঁদাবাজি, এরকম অর্থ আত্মসাৎ শিক্ষক কর্মচারীকে এসে নির্যাতিত, নিপীড়িত করে আসতেছে। এখন শুধু তাই নয়, সে এই ছাড়াও 30 থেকে 40 জন শিক্ষক নিয়োগ দিয়েছে, তাদের কাছ থেকেও টাকা নিয়েছেন। আমরা ধীরে ধীরে আপনাদেরকে সেখানেও নিয়ে যাব, ইনশাল্লাহ পাশে থাকবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সে একটা অভিযোগও করেছেন তারা, সেই বিষয় নিয়ে আমরা সেটাও পেয়েছি, সেই কপিটাও পেয়েছি। এবং দৈনিক আলোকিত সকালে যে নিউজটা হয়েছিলেন সেই নিউজটা তো আমরা পেয়েছি যে তার এই চাঁদাবাজি বিষয় নিয়ে কথাবার্তা। হ্যাঁ, তারপরে পুনরুত্থান সহ আরো কয়েকটাতে পেয়েছি আমরা। তো সব বিষয় মিলে
আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, আপনারাও বুঝতেছেন যে উনি একজন মহৎ চাঁদাবাজ, অর্থ আত্মসাৎ, দুর্নীতি, একজন দুর্নীতিবাজ। তো আমরা ধীরে ধীরে আপনাদের কাছে সেই বিষয়গুলো নিয়ে আসবো। ধন্যবাদ। আপনার এই নিয়োগ পেপারসটা আমাকে একটু দেন, যোগদান পেপার থেকে না? দর্শক, উনি যে সালে যোগদান করেন, হ্যাঁ, এবং এমপিও ভুক্ত হন, সেই পেপারসটাও আমাদের কাছে তিনি দিয়েছেন। এবং আপনার যে ভুল করছে, উনি যে ভুল করে যে করে দিয়েছেন, আপনার জন্ম সনদ, তারপরে যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সেটা আমাকে একটু দেন। ঠিক আছে, পেপার দেন আপনি সর্বসাকল্যে। এখন কথা হলো আমাদের আপনার কাছে যে আপনার সাথে শুধু এই এতটুকু সমস্যাই হয়েছে, না আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে আপনার আছে? অভিযোগ আছে স্যার, আমরা এর সুষ্ঠু বিশেষ চাই। আমরা আমাদের কোনো ভাইরাল করেছি, তাছাড়া আমরা কোথাও যা পরীক্ষা করেছিল, এবং অর্থনৈতিক যে ব্যাপার আছে, আমার ছেলে মেয়ে আছে, মা আছে, কষ্ট হয় আমাদের। কিন্তু এখন আপনি কি এমনি বেতন ভাতা পাচ্ছেন, না আপনার ভাইয়ের মতো আপনাকেও বেতন ভাতা থেকে কর্তন করেছেন? না, আমার কর্তন করে নাই, আমার বেতন ভাতা দিচ্ছে, কিন্তু আমার যে ভাই আছে, আমার ভাই, ওনার বেতন একবারে বন্ধ। উনি খুব মানবতার জীবন করতেছে। আমাদেরকে তো বললেও নি যে উনি এমনও আছে যে পেটের দায়ে উনি ঢাকা শহরে গিয়ে রিক্সাও চালাচ্ছে, কিন্তু তারপরও এগুলা হচ্ছে না। যে আপনি আসলে ওনার কি ধরনের বিচার আশা করতেছেন? আপনারা তো এই বিষয়গুলো নিয়ে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর, তারপর বিভাগের যিনি শিক্ষা অফিসার আছেন তার বরাবর বিভিন্ন জায়গায় আপনারা দৌড়েছেন, পেপারে কিছু ইও আসছে আমাদের হাতে। তো এখন ওনার কি ধরনের শাস্তি আপনি চান? উনি যে আমাদের কাগজপাতি জালিয়াতি করছে, এটা যেন সুষ্ঠু বিচার আমরা পাই, এইটাই আমরা চাইছি। শাস্তি। আর ম্যানেজিং কমিটির কাছে আপনি কিছু বলেছিলেন? ম্যানেজিং কমিটির কাছে আমি বলেছিলাম, সভাপতি বরাবরও গেছিলাম, যে আমাদের ঠিক করে দেন। জি, তখন পাত্তা দেয়নি আমাদের, এখনো পাত্তা দেয় না। এখনো পাত্তা দেয় না। চাকরি কবে যায়? ম্যানেজিং কমিটির সভাপতির নামটা একটু বলেন। ম্যানেজিং কমিটির সভাপতির নাম হলো শাহজাহান। শাহজাহান, জি। কতদিন ধরে আছে উনি? উনি প্রায় 15 বছর। 15 বছর ধরে? জি। আচ্ছা, আপনি তো জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিটা উচ্চ মাধ্যমিক, হাই স্কুল পর্যায়ে যে ম্যানেজিং কমিটিগুলো আছে সেটার জন্য একটা নীতিমালা প্রজ্ঞাপন জারি করেছেন, যে একটা সভাপতি তিনি বারবার হইতে পারবেন না। উনি তো একটানা 15 বছর হলেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনারা কোনো শিক্ষকরা মিলে জিলে কোনো প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ স্যারেরা করছিল, আমরা তো কর্মচারী, আমরা তাদের সহযোগিতা ছিলাম, আমরা তো আমি কিছু যাইতে পারি না স্যার। এখন সেটা ওনারা তো ইলেকট্রিক না থেকে তো আমরা কিছু করতে পারি, যেমন আমাদের ব্যাপারে আমাদের যে হাইকোর্ট পর্যন্ত মনে করেন। আপনার এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর কোনো চাওয়া আছে? হ্যাঁ, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের চাওয়া, আমরা যে আমাদের যে কাগজপত্র রেকর্ড করছে, যে দুর্নীতি আমাদের করছে, আমরা অনেক জায়গায় ভাইরাল হয়েছি, আমরা সুষ্ঠু এইসব বিচার চাই। ঠিক আছে, ধন্যবাদ। যে এই প্রধান শিক্ষক বর্বরতা, উনি আসলে এই মানুষগুলো নিরীহ মানুষ। আপনারা দেখলেন যে ওটা কথাও ঠিক মতো বলতে পারেন না, কিন্তু ওটা যে প্রমাণগুলো আমাদের কাছে তুলে দিয়েছেন, সাংবাদিকদের কাছে তুলে দিয়েছেন, এইগুলো কিন্তু রিগাল পেপার। তো এই সবগুলো মিলে আমরা প্রধান শিক্ষকের সাথে একবার আমরা যোগাযোগ করি, একবার না কয়েকবার যোগাযোগ করলে উনি গতকালকে একটা আঞ্চলিক পত্রিকা, সে আঞ্চলিক পত্রিকাতে বিপুল টাকার বিনিময়ে সে এই দুর্নীতিবাদ একটা প্রতিবাদ দিয়েছেন, সেটা বিজ্ঞাপন আকারে। তো এত কিছুর পরেও সে এখনো থেমে নাই। যে কোনো সময় এই ভুক্তভোগীরা হয়তোবা আজকে আমাদের গণমাধ্যমের কাছে আসার কারণে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আসার মাধ্যমে হয়তোবা সে যে কোনো সময় এই প্রধান শিক্ষক এবং এই সভাপতি যে কোনো সময় এই লোকগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এবং বিভিন্ন পত্রিকার যত সাংবাদিক ভাই বোনেরা আছি তাদের কাছে একটাই চাওয়া থাকবে যে এই ভুক্তভোগীগুলোর পাশে আমাদের থেকে এই প্রধান শিক্ষকের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রধান শিক্ষকের কঠিন শাস্তি দাবি করছি। আসসালামু আলাইকুম। বুঝছেন? জি, চাপ দিলে শুরু হবে। চাপ দিলে শুরু আপনি এই জায়গাটা আপনি বসেন, বৈশা শুরু হয়েছে কি করেন? না, শুরু হয় নাই, শুরু হয় নাই। আপনি বসেন, শুরু হয়েছে, আপনি বসেন। না এখন শুরু তুমি পারবা করতে? ওর কাছে দেন। পারবে। আইসো আইসো আইসো। হ্যাঁ, ও বুঝতে না, এই জায়গায় বৈশা, তুমি এই জায়গায় বৈশা, আমি সহ কথা বলেন না কেউ। হ্যাঁ দর্শক, আমরা বনিকুণ্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক প্রতারণার বিষয় নিয়ে আপনারা ধারাবাহিকভাবে যে নিউজগুলো আপনারা জাতীয় পত্রিকার মাধ্যমে দেখেছেন, আমরা বিশেষত করে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা একটা তদন্তর মাধ্যমে পীরগাছা সেই স্কুল পরিদর্শন করি এবং স্কুল পরিদর্শন করার মধ্য থেকে আমরা দেখি যে এই স্কুলে এসে যে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে সে শিক্ষক নিয়োগ দিবে বলে তাদের কাছে অর্থ হাতায় নিয়ে এক পর্যায়ে তাদের নামে মামলা, ভয়ভীতি দেখায়া তাদের কাছ থেকে আবার মোটা অঙ্কে যেন কোনো টাকা কামানো যায় সেই উপায়। আর যখন তারা শিক্ষককে নিয়োগ দেয়, তো একটা শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যাপারে যখন তার কাগজপত্র নেয়, সেই কাগজপত্রের মাধ্যমে সেখান থেকে সে স্টাম্প, চেক, ব্লাঙ্ক চেক এসব ধরনের সে আদায় করে নিত। সেই আদায়ের প্রতারণায় যখন তার টাকাটা খেয়ে ফেলতো, যখন তার নিয়োগটা দিতে পারতো না, ভুক্তভোগী যখন তার কাছে যাইতো, যাওয়ার পরে দেখা গেছে যে একসময় ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানোর জন্য একটা মামলা করে তার কাছে উচ্চমানের টাকা আবার দাবি করে যে আমি ওর কাছে টাকা পাবো, সেই টাকার হিসেবে আমি এই টাকাটা তার কাছে নিয়েছি, কিন্তু আমাকে ফাঁসানোর জন্য এটা করতেছে। তো এরকম ধরনের অনেক তথ্য আমরা পেয়েছি এবং আমরা আপনাদেরকে আরও নিয়ে যাব। আরও কিছু ছাত্রছাত্রী ভুক্তভোগী আছে, শিক্ষক আছে, মোটামুটি প্রায় 30 জনের মতো শিক্ষকের আমরা নাম শুনছি। আরও বেশি হইতে পারে অবশ্য, যদি প্রশাসন সঠিকভাবে তদন্ত করে হয়তো আরও বেশি পেতেও পারে, কারণ যারা আসলে এর সাথে জড়িত অনেকে আস্তে আস্তে জেনে গেছে। তো যাই হোক, আমরা এখন একজন ভুক্তভোগীর কাছে আসছি। সেই ভুক্তভোগীকে নিয়োগ দিয়ে তার কাছে অনেক আগের বিষয়, তখন দেখা গেছে যে 10 টাকা অনেক কিছু পাওয়া যায়। তো এরকম একটা সময় তার কাছ থেকে তার নিজের ভিটামাটি বিক্রি করে টাকা দিয়েছিল, সে টাকা উনি নিয়ে ওনাকেও মামলা বা হয়রানিমূলকভাবে বিভিন্নভাবে প্রতারণা করতেছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্রী সন্তোষ কুমার বর্মন। আচ্ছা, আপনাকে কত সালে ও নিয়োগ ওই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেয়? 1995 সালে আমার নিয়োগ যোগদান দেয়। আচ্ছা, পরে মূল সমস্যাটা কি দাঁড়াইছে আপনি একটু বলবেন? 1995 সালে যখন নিয়োগপত্র দেয়, তারপর 95, 96, 97, 98 সালে আমাদের এমপিও হয়ে আসে। আচ্ছা, এমপিও হয়ে আসার পর উনি নানান ধরনের টাল বাহলা শুরু করে। প্রথম পর্যায়ে দেখলাম যে আমাদের অনেকের নাম নেই। পরে আবার তদন্ত করি, দেখি যে অনেককে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের নাম বাড়ে। এই নিয়ে আমরা আবার শিক্ষা অফিস যাই, সেখানে শিক্ষা অফিসের কাছে নালিশ দিই। যাওয়ার পর সেখানে আমরা একটা কেসাকারও ওখানে পেশ করার পর উনি তদন্ত নেওয়ার পর উনি ওখানে আবার সিকিউরিটি দেন যে না, এরপরে আর এরকম করবো না, আপনাদের নাম থাকবে। দ্বিতীয় পর্যায়ে আবার যখন বেঞ্চ পাঠানো হয়, সেখানেও দেখা যায় যে আবারও ওখানে 3 ধরনের শিক্ষকের নাম পরিবর্তন করে। তো তারপরে শিক্ষা অফিসারকে আমরা বলি যে এ কেমন ব্যাপার। তো উনি আবার হেডমাস্টারের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নেওয়াতে কিন্তু সাসপেন্ড করেন তাকে। করার পর আমাদের পক্ষে একটা ভারপ্রাপ্ত নিযুক্ত হন। এই মতো অবস্থায় কিছুদিন চলে। তো চলার মধ্যেই আমাদের ওই হেডমাস্টার সহ আবার বিভিন্ন বাহিনী আনি আমাদের ডাঙাডাঙ্গি ফাটাফাটি হিলাস্তিক, মানে স্কুলের মধ্যে মারামারি ঝামেলা। ঝামেলা। তারপর অনেক টেস্ট হওয়ার পর
আবার পুরাতন যে কমিটি ছিল তারাও পরিবর্তন হয়ে যায় মোটামুটি বিভিন্ন খান থেকে টাকা নেওয়ার পর। তারপরে আর কেসে আমরা হারিয়ে গেছি। 1995 সালে যখন আমি ঢুকি ওখানে মনে করেন 40-50 হাজার টাকা, সে সময় জমি বিক্রি করি, 1.5 2 জন জমি বিক্রি করি কিন্তু টাকা দিই। পরিশেষে দেখা গেল চাকরিও নেই, আবার টাকাও পাইলাম না। মতো অবস্থায় এটা মামলার হয়রানি হ্যাঁ, বলতে। হয়রানি। এখন মামলা কি আছে এখনো? না, ওটা মামলা ওই ছলেনামা, মিথ্যা একটা ছলেনামা করে, মানে ওই ম্যানেজিং কমিটি নিজেদের করে নিয়ে তারপরে একটা মানে আপনাকে একটা দোষী তৈরি করে হ্যাঁ। মনে হয় প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন দিয়ে সে কেসটা খারিজ হয়েছে। আচ্ছা, এরকম আপনারা কয়জন শিক্ষক আছেন? আমরা সেই সময় ছিলাম 8 জন। 8 জন ছিলেন না? আপনার জানা মতে এই যে আমরা কিছু গেলাম, কিছু ভুক্তভোগীর কাছে আমরা গেলাম, হ্যাঁ, তাদের কাছে শুনলাম যে উনি এরকম অনেকের সাথেই করছেন। হ্যাঁ, আপনার জানা মতে এরকম কয়জন হতে পারে? এরকম কোনো নলেজ আছে আপনার কাছে? আমাদের স্টাফে আছে 8 জন, তারপরে আরও আছে 4 জন, 12 জন। তারপরে আমাদের এলাকারে তো 2-3 জন আছে, ঘরে দেখা যায় যে 15-20 জনের মতো জানা মতো। আচ্ছা, আপনি তো শিক্ষকতা করেন, আপনার 3-4 জন সন্তান শুনলাম, খুব মানবতার ভাবে জীবনযাপন করতেছেন। খুব কষ্টে জীবন। হ্যাঁ, এখন যাই হোক, আপনি একজন শিক্ষক, আপনি শুনলাম যে আপনি অনেকে কোচিং করায় হয়তো ছেলে মেয়েকে কোনো রকম নিয়ে কোনো প্রাইভেট রকম করে বেঁচে কোচিং আছে। করে আর কি। তো আপনি কি কোনো ছাত্রছাত্রীর মুখে শুনেছেন যে তারা কখনো ওই শিক্ষক দ্বারা বা ওই স্কুল দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছে? অর্থাৎ আছে, অনেক ছাত্র আছে, তো তারা তো মনে হয় এখন বিশ্ববিদ্যালয় করতেছে। বুঝতে পারছি, আপনাদের আমলের সময় ছিল আর কি। সময় ছিল। এখন আপাতত তো আর আপনি মনে হয় যাই না শিক্ষক আর কি। করাতে পারেন না, বুঝছি। আপনাকে যে নিয়োগ পেপারটা দিছে ওইটা কি আমাদেরকে একটু দেখাতে পারবেন? হ্যাঁ, আছে, আমার কাছে আছে। আচ্ছা, একটু আমাকে দেখাবেন স্যার। এই যে হচ্ছে আপনার নিয়োগ, জি, আর নিচে আছে যোগদান। যোগদান পেপার। দর্শক, আপনারা দেখতে পারবেন যে 9/95, এটা কত, 7/1/1995 সনে যে ওনাকে নিয়োগপ্রাপ্ত করা হয়। একটু খেয়াল করে দেখবেন। তো সেই নিয়োগের তথ্যভুক্তে তিনি যোগদানও করেন এখানে, সেই সহকারী পেপারসটাও শিক্ষক এখানে হিসেবে আছেন। যোগদান হ্যাঁ, করেন। এই শিক্ষকও একজন ভালো মানুষ, একজন হতদরিদ্র গ্রামের মানুষ। সে দীর্ঘদিন ধরে ওনার কাছে নির্যাতিত হয়েছে। যেমন আজকে আপনাদের কাছে আমি আগেও কিছু উপস্থাপন করেছি কিছু শিক্ষকদের মাধ্যমে, তারা যেরকম বলেছে সেম মানে বিষয়টাও তাকে বলা হয়েছে। তো যাই হোক, আমরা পুনরায় নতুন করে আবার আরেক 2-1 জন ভুক্তভোগীর কাছে আমরা যাব। সেই ভুক্তভোগীর কাছে গিয়ে আপনাদের মাঝে আবার নতুন করে ফিরে আসব। আর বিশেষ করে আপনার কি প্রধানমন্ত্রীর কাছে বা মাননীয় শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর, যেমন এই আপনার ওইখানে বর্তমানে যারা শিক্ষক আছে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দরখাস্ত করেছে, সেই দরখাস্ত মন্ত্রণালয় প্রক্রিয়াধীন অবস্থায় আছে, এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছে তারা দরখাস্ত করেছে, সেগুলো অলরেডিভাবে উপজেলা শিক্ষা অফিসার, তারপর আপনার জেলা শিক্ষা অফিসার, তারা সবাই অবগত এই ব্যাপারে। হ্যাঁ, কয়েকটা জাতীয় পত্রিকাতেও নিউজ চলে আসছে, অনেকগুলো অনলাইন পত্রিকাও নিউজ চলে আসছে। এখন সব মিলে আপনার কাছে বলা থাকবে যে আপনি প্রধান শিক্ষকের বিচার আপনি চান কিনা, বা প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কোনো কিছু বলার থাকলে আপনি একটু বলেন। যেখানে প্রধান শিক্ষক রেজেকের ওপর হাত দিয়ে একজন দিনাতিপাত করতেছি, বাচ্চা ছেলে মেয়েকে মানুষ করতে পারতেছি না, কত কষ্টে জীবনযাপন করতেছি, তাতে আমার সেখানে আজীবন একটা তো অভিশাপ থাকবেই। যদি পারে সরকার তার ব্যবস্থা নেওয়ার, যেন মরার আগে যেন ভিক্ষে করি খাওয়া যাইতে পারে, এটুকু যেন আমি দেখি যাইতে পারি। সরকারের কাছে কোনো কিছু বলার আছে আপনার? সরকার এটা তার বিরুদ্ধে যতটুকু অ্যাকশন নেওয়ার, যেহেতু ইন্ডেক্সধারী শিক্ষক, তার তো আছে একটা এককালীন, এটা যেন সে না পায়। ঠিক আছে, এটাই আপনার আর কি সরকারের কাছে চাই, আর তার সুস্থ করা আবেদন আর কি, শাস্তি আর কি আপনি চাচ্ছেন যে আইনানুগভাবে যেন সে
অপরাধী হয় এরকম ধরনের জি চাচ্ছে। ঠিক আছে, আপনার সাথে আমাদের টিম বা আমাদের যারা টিম আছি আপনার সাথে আমরা নতুন করে যোগাযোগ করব। আপনি একটা নাম্বার দিয়ে রাখবেন, সেই নাম্বারে আমরা যেন যোগাযোগ করি। মন্ত্রণালয় থেকে বা আরও সাংবাদিক মহল থেকে যদি ফোন আসে, আপনি সবাইকে আমার সাথে যেভাবে কথাগুলো বলছেন ঠিক এইভাবেই কথাগুলো উপস্থাপন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হেমন্ত টিভি।